আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি টিকে ত্রিপলি এভরিডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। তো আজকে আমার আলোচ্য বিষয় হলো একটু ব্যতিক্রম ধর্মী। সামনে আমরা জানি এখন পলিটেকনিকে আসলে ভর্তি হতে হলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ যদি ভর্তি হতে হয় তাইলে আসলে ভর্তি পরীক্ষা দিতে হবে। তো এই ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমাদের যেটা করণীয়, যে আমাদের আসলে এর আগে আমি একটা ইউটিউবে ভিডিও দিছিলাম, সেখানে আসলে মান বন্টন সহ সবকিছুই দেয়া আছে। এখন আমি একটু খুবই সময় অল্প অল্প সময়ের ভিতরে কিভাবে একটু শর্টকাট প্রিপারেশন নেওয়া যায় বা কিভাবে আপনি 2-1 মার্ক ক্যারি করতে পারবেন সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এটা হলো প্রথম অধ্যায়ের আলোচনা। প্রথম অধ্যায়ে ফিজিক্স বই থেকে আমরা প্রথম অধ্যায় মূলত রাশি নিয়ে আলোচনা আছে। এখন আমাদের আসতে পারে একটা রাশির নাম দিল, পৃথিবীতে আমরা জানি যা কিছু পরিমাপ করা যায় ওইটাকে আমরা রাশি বলি। এখন এইখানে আসলে বলা হইল যে নির্দিষ্ট একটা রাশি, যে ক্ষেত্রফল পরিমাপ করতে পারেন, এটা একটা রাশি। এখন আপনারা বলা হইলো যে এটা মৌলিক রাশি না যৌগিক রাশি। আমরা জানি প্রথমত রাশি দুই প্রকার, একটা মৌলিক রাশি, একটা যৌগিক রাশি। মৌলিক রাশি আমরা বলি যে সকল রাশি অন্য কোনো রাশির উপর ডিপেন্ডেন্ট না, স্বাধীন। আপনি যদি দৈর্ঘ্য পরিমাপ করেন, দৈর্ঘ্য পরিমাপ করার জন্য শুধু দৈর্ঘ্যই লাগবে, আপনার কিছু আর কিছু লাগবে। যদি আপনি সময় পরিমাপ করেন, সময় পরিমাপ করার জন্য শুধু সময়ই লাগবে, আপনার আর কিছু লাগবে না। তাপমাত্রা পরিমাপ করতে গেলে শুধু তাপমাত্রাই লাগবে, আপনার আর কিছু লাগবে না। কিন্তু আপনি একটু চিন্তা করেন, আপনি ক্ষেত্রফল বের করেন, ক্ষেত্রফল নির্ণয়ের কিন্তু ফর্মুলা আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। অর্থাৎ দৈর্ঘ্যর সাথে প্রস্থ লাগবে, একের বেশি রাশি লাগবে। শুধু দৈর্ঘ্য দিয়ে আপনি ক্ষেত্রফল পাবেন না। এই যে দৈর্ঘ্য দিয়ে ক্ষেত্রফল পাচ্ছেন না, অন্য আরেকটা রাশির প্রয়োজন হচ্ছে, এইটারে আমরা বলি যৌগিক রাশি। আর শুধু দৈর্ঘ্য, তারে পরিমাপ করার জন্য অন্য কোনো রাশির দরকার নাই, এইটারে আমরা বলি মৌলিক রাশি। এখন আপনার একটা রাশির নাম দিয়া বলতে পারে এটা কোন ধরনের রাশি, মৌলিক নাকি যৌগিক। তো এই ক্ষেত্রে আপনার বড় একটা টেকনিক আছে, এই টেকনিকটা আমি বলতেছি যে আপনি আসলে পৃথিবীতে অনেকগুলো যৌগিক রাশি হয়, যেটা আসলে আপনার গণনা করা খুবই মুশকিল হয়ে যায় বা মুখস্থ করা আপনার জন্য খুবই মুশকিল হয়ে যায়। এই কারণে আপনি করবেন কি, শুধু মৌলিক রাশিটা একটু ভালো করে মুখস্থ করে রাখেন। মৌলিক রাশি মুখস্থ করতে পারলে আপনি জানেন যে মৌলিক রাশি মাত্র 60টা রাশি যদি আপনি মুখস্থ করতে পারেন তাইলে আপনার আর কোনো কিছু পড়া লাগবে না। তাইলে মৌলিক রাশিগুলো এবং যৌগিক রাশিগুলো আপনি চিনে যাবেন। কেমন, আপনি যদি 7টা মৌলিক রাশি মুখস্থ করেন, আপনি 7টা মৌলিক রাশি আপনার মুখের ভিতরে থাকলো, মনে থাকলো। তো এখন আপনার একটা রাশি দেওয়া হলো, আপনি দেখেন যে এই 7টার ভিতরে এই রাশিটা আছে কিনা। 7টার ভিতরে থাকলে মৌলিক, 7টার ভিতরে না থাকলে যৌগিক। সহজ কথা। এই কথাটাই আপনারা বুঝাইতেছি যে 7টা মৌলিক রাশি আগে মুখস্থ করেন। আপনি যদি ওইখানে অপশনগুলো যদি জিজ্ঞেস করা হয় যেখানে কোনটা মৌলিক রাশি, আপনি তো 7টা মুখস্থ আছে, সমস্যা নেই। আর যদি যৌগিক জিজ্ঞেস করা হয়, তার মানে আপনি প্রথমে দেখবেন যে 7টার ভিতরে কয়টা আছে, 7টার ভিতরে 3টে আছে, একটা নাই। 7টা আপনার মুখস্থ ছিল, 7টার ভিতরে 3টে অপশন আছে, একটা অপশনে নাই, তার মানে ওইটা যৌগিক রাশি। 7টার ভিতরে আপনি মনে করেন আপনার 4টা অপশন থাকবে, যে জিজ্ঞেস করা হলো এখানে কোনটা যৌগিক রাশি, আপনি তো মৌলিক রাশিগুলো আগে মুখস্থ করছেন, এখন আপনারা জিজ্ঞেস করা হলো কোনটা যৌগিক রাশি, আপনি তো মৌলিক রাশি চিনবেন, অপশন থাকবে 4টা। তো 4টা অপশন থাকলে আপনি 3টা চিনেন, একটা চিনেন না। 3টা তো আপনার মৌলিক রাশি থাকবে অপশনে, আর একটা থাকবে যৌগিক রাশি। তার মানে 3টা আপনি অপশন চিনেন, একটা চিনেন না। আপনি যেটা চিনেন না ওইটাই যৌগিক রাশি। ক্লিয়ার? তাহলে আমরা আগে বুঝি যে মৌলিক রাশি 7টা আগে মুখস্থ করতে হবে। একটা হলো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, আর হলো আলোর তীব্রতা। এই 7টা ভালো করে মুখস্থ করবেন। এখন দৈর্ঘ্যের একক হলো মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, বিদ্যুৎ প্রবাহের একক এম্পিয়ার, পদার্থের পরিমাণের একক মোল, আলোর তীব্রতার একক ক্যান্ডেলা। এখন যেগুলা মৌলিক রাশির যেগুলো একক, ওইটার আমরা বলি মৌলিক একক। তাহলে মৌলিক রাশির সাথে মৌলিক একক যদি আপনি মুখস্থ করে নেন, তাহলে প্রশ্নে যদি আসে কোনটা মৌলিক একক, তার মানে আপনি জানেন মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, কেলভিন, এম্পিয়ার, মোল, ক্যান্ডেলা, এগুলো মৌলিক একক। তাহলে মৌলিক রাশির সাথে আপনি মৌলিক এককটা মুখস্থ করেন। মৌলিক মাত্রা কোনটা, মৌলিক রাশির যে মাত্রাগুলো ওইগুলোই মৌলিক মাত্রা। কত সহজ, ইজি না? তাহলে মৌলিক মাত্রা কোনটা, এল, এম, টি, থিটা, আই, এন, জে, এইগুলো হলো মৌলিক মাত্রা। তাহলে মৌলিক রাশি পাইলাম, মৌলিক রাশি কোনগুলা মুখস্থ করলাম, মৌলিক একক পাইলাম। মৌলিক একক পারলে যৌগিক একক পারবো, কারণ মৌলিক একক যদি পারি ওইগুলোর বাইরে যেগুলো থাকবে ওইগুলোই তো যৌগিক একক। তারপরে মৌলিক মাত্রা পাইলাম, তাহলে যৌগিক মাত্রাও পারবো, কারণ মৌলিক মাত্রা বাদে যেগুলো থাকবে ওইগুলো যৌগিক মাত্রা। ক্লিয়ার?
তাহলে দেখেন ব্যাপারটা আসলে আপনি কত ইজিলি ভাবে সলিউশন করতে পারতেছেন। এখন আমরা আরেকটা আসি, সব থেকে এই অধ্যায়ে স্টুডেন্টদের সব থেকে বড় ঝামেলা যাইতে বাজে, সেটা হলো এই যে মানগুলো কনভার্ট করা। যেমন প্রশ্নে আসছে 1 হেক্টর 1 ন্যানো এর কত গুণ, 1 মিলি 1 ন্যানো এর কত গুণ, টেরার সূচক কি, 100 টেরামিটার সমান সমান কত ন্যানোমিটার, 1 পিকো সমান সমান কত সেন্টি, 10 মিলি এম্পিয়ার সমান সমান কত পিকো এম্পিয়ার। এই যে এই মান কনভার্টটা সব থেকে আপনাদের ঝামেলাটা হয় আর কি, কিভাবে মানটা কনভার্ট করবো, এটা হলো আমাদের বিষয়। আমরা আসি, আমাদের সর্বপ্রথম এই মানগুলো মুখস্থ করতে হবে। এক্সাপেটা, টেরা, গিগা, মেগা, কিলো, হেক্টোডেকা, ডেসিসেন্টি, মিলিমাইক্রো, ন্যানোপিকো, ফেমটোটো। এই মান, এই যে এইখানে যে কয়টা মান দেয়া আছে এই মান কয়টা মুখস্থ করা লাগবে। এখন বলতে পারেন যে স্যার কেমনে মুখস্থ করব? আরে বাবারে, তুই বই নিয়ে বয়, সমস্যা কি? বই নিয়ে বস, ফিজিক্সের প্রথম অধ্যায় দেয়, একদিন সময় দে, মনে কর যে একদিন ফিজিক্সের একটা অধ্যায় শেষ করবি, ম্যাথের একটা অধ্যায় শেষ করবি। তো এই যে এইটা তুই 4টা সার্কেলে ভাগ কর। যেমন এক্সাপেটা, টেরা, গিগা। আমার সাথে সাথে বল, দেখ কঠিন লাগে না সহজ লাগে। এক্সাপেটা, টেরা, গিগা, এক্সাপেটা, টেরা, গিগা। পরবর্তী 4টা মেগা, কিলো, হেক্টোডেকা, এক্সাপেটা, টেরা, গিগা, মেগা, কিলো, হেক্টোডেকা, ডেসিসেন্টি, মিলিমাইক্রো, ন্যানোপিকো, ফেমটোটো। বুঝিস? এক্সাপেটা, টেরা, গিগা, এক্সাপেটা, টেরা, গিগা 10 বার বল, মুখস্থ হয়ে যাবে। তারপরে মেগা, কিলো, হেক্টোডেকা, মেগা, কিলো, হেক্টোডেকা 10 বার বল, মুখস্থ হয়ে যাবে। তারপর ডেসিসেন্টি, মিলিমাইক্রো, ডেসিসেন্টি, মিলিমাইক্রো মুখস্থ হয়ে যাবে। ন্যানোপিকো, ফেমটোটো, ন্যানোপিকো, ফেমটোটো, এভাবে মুখস্থ কর 4টা করে। দেখ যে 4টা সার্কেলে ভাগ কর, মুখস্থ একদম ইজি। তারপরে মানগুলা কেমনে বসাবো? মানগুলা হলো এটার মান 10 টু দি পাওয়ার 18, তারপরে 3 কম 15, তারপরে 3 কম 12, তারপরে 3 কম 9, তারপরে 3 কম 6, তারপরে 3 কম 10 টু দি পাওয়ার 3। তারপরে একটু ভিন্ন, পরেরটা হেক্টর মান 10 স্কয়ার, ডেকার মান 10 পাওয়ার 1, ডেসির মান 10 ইনভার্স 1, সেন্টির মান 10 ইনভার্স 2, মিলির মান আবার 10 ইনভার্স 3। তারপর 3 বাড়াইতে যা। যেমন মিলি 10 ইনভার্স 3, মাইক্রো 10 ইনভার্স 6, ন্যানো 10 ইনভার্স 9, পিকো 10 ইনভার্স 12, ফেমটো 10 ইনভার্স 15, অটো 10 ইনভার্স 18। এটা কিন্তু বাবারে মুখস্থ করাই লাগবে, নাইলে কিন্তু এই অধ্যায় থেকে যে মার্ক আসার সম্ভাবনা আছে ও মার্ক কিন্তু মিস করবো বাবারা। এই যে মৌলিক রাশি, মৌলিক একক, মৌলিক মাত্রা এবং এই মান কনভার্ট, এইখান থেকে এই দুইটা থেকে দুইটা প্রশ্ন থাকার সম্ভাবনা খুবই বেশি। ফিজিক্স থেকে দুইটা প্রশ্ন থাকার সম্ভাবনা খুবই বেশি, কারণ ফিজিক্স থেকে ম্যাথ খুব কম দেবে। অলরেডি আমরা কিন্তু জেনারেল ম্যাথ, ওইখানে কিন্তু 20 মার্ক ম্যাথ করব, 20 মার্কের জন্য ম্যাথ করব। তারপরে আমরা কিন্তু এইখানে মানসিক দক্ষতা, ওটাও কিন্তু একটা ম্যাথ কোয়ালিটির, ওখান থেকেও কিন্তু আমরা ম্যাথ করব। 30 মার্ক অলরেডি ম্যাথে চলে যাচ্ছে। তাহলে আমাদের এই যে এইখানে এই ফিজিক্সে আহামরি খুব বেশি ম্যাথ দিবে এমন না, বেশি দিবে থিওরির ভিতরে এইটা পড়ে। তারপরে এগুলো একটু থিওরি টাইপের, এগুলো আপনার কনভার্ট করা শিখতে হবে। তো আমরা আসি 1 হেক্টর 1 ন্যানো এর কত গুণ। আমাদের যদি বলা হয় 110 এর কত গুণ, তখন কত গুণ বের করার জন্য আমরা কি করি? 110 এর কত গুণ এমন কাহিনী যদি করতে বলা হয়, তাহলে আমরা কি করি? আমরা 100 ভাগ দেই কিন্তু 10 দ্বারা, তার মানে পাই 100 হলো 10 এর 10 গুণ। এমন না? এমন ভাবে বের করি কিনা যে 110 এর কত গুণ, তার মানে 100 ভাগ 10। এখন আপনি দেখেন 1 হেক্টর 1 ন্যানো এর কত গুণ, তাইলে 1 হেক্টরে কিন্তু ভাগ দিতে হবে 1 ন্যানো দ্বারা। 1 হেক্টর ভাগ 1 ন্যানো। তাহলে আমরা আসি 1 হেক্টর মান কত, একটু ভালো করে সলিউশন করার চেষ্টা করি। 1 হেক্টর মান কিন্তু আমরা পাইলাম 10 স্কয়ার। দেখেন 10 স্কয়ার ডিভাইডেড বাই 1 ন্যানো এর মান কত? 1 ন্যানো এর মান কিন্তু 10 টু দি পাওয়ার -9, 10 টু দি পাওয়ার -9। এখন এইটার যদি সলিউশন করি তাহলে আমাদের অলমোস্ট আসবে, এই যে দেখেন আমরা আসি সূচকের নিয়ম অনুযায়ী। এখন বলবেন যে বাবারে এই কনভার্ট তো বুঝতেছি না, আমি বলি সূচকের নিয়মটা আগে বলি। সূচকের নিয়ম হলো, আপনি এই যে পাওয়ার ছাড়া যে বেস দুইটা আছে, এই বেস দুইটা কি একই বেস না? 10 না? তো এই বেস দুইটার ভিতরে আগে একটা বেস আপনি কমন নিতে পারবেন। তো প্রথমটার বেসের পাওয়ার ছিল কিন্তু 2, পরবর্তীতে একটা ভাগ আছে। এখন আপনার এইখানে সূচকের নিয়ম অনুযায়ী আপনি প্লাস থাকলে আপনি ওইটারে গুণে কনভার্ট করতে পারবেন, আর যদি মাইনাস থাকে ওইটার আপনি চাইলে ভাগে কনভার্ট করতে পারবেন। তাহলে এই যেহেতু ভাগ আছে, তাহলে ভাগটার আপনার অবশ্যই মাইনাসে কনভার্ট করতে হবে।
যদি গুণ থাকতো তাহলে কি প্লাসে কনভার্ট করা লাগতো। এখন যেহেতু ভাগ আছে তার মানে আপনি সূচকের নিয়ম অনুযায়ী আমরা দুইটা 10-এর ভিতরে 10 কমন নিলাম, এখানে স্কয়ারের স্কয়ার দিলাম, ভাগ থাকলেই ওইখানে মাইনাস, ভাগরে ভ্যানিশ করতে গেলেই আপনার মাইনাস দিতে হবে। তাহলে ভাগরে ভ্যানিশ করতে গিয়ে মাইনাস দিলাম, পরবর্তী পাওয়ারটা সরাসরি বসবে, পরবর্তীতে আছে কত -9 কিন্তু নাকি। তাহলে এইটারে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে 10 টু মাইনাস মাইনাসে +9 অর্থাৎ 10 টু দি পাওয়ার 11 হবে। তাহলে আমরা বলতে পারি 1 হেক্টো 1 ন্যানো এর 10 টু দি পাওয়ার 11 গুণ। ক্লিয়ার? এখন আমরা যদি আসি 1 মিলি 1 ন্যানো এর কত গুণ, তাহলে আমার কি করতে হবে, এই মিলিটারে ন্যানো দ্বারা ভাগ দিতে হবে। তাহলে আমরা আবার কনভার্ট সিস্টেমে আসি, 1 মিলি সমান সমান আমরা কত জানি, ওই মানটা যদি আপনার মুখস্থ থাকে 1 মিলি সমান সমান কিন্তু আমরা জানি 10 ইনভার্স 3। তাহলে আমরা বলতে পারি 10 ইনভার্স 3 ডিভাইডেড বাই 1 ন্যানো সমান সমান কত, 1 ন্যানো সমান সমান কিন্তু আমরা জানি 10 টু দি পাওয়ার -9, 10 ইনভার্স 9। এখন আমরা ওই সূচকের নিয়ম অনুযায়ী আগে দুইটা 10-এর ভিতরে একটা 10 আমরা কমন নিলাম, -3 জায়গায় -3 দিলাম। এই ভাগটারে ভ্যানিশ করতে গেলে ভাগের পরিবর্তে আমার মাইনাস আনতে হবে, মাইনাস আনলাম, পরবর্তীতে পাওয়ার আছে -9, আমরা -9 দিলাম। তাহলে এটা ক্যালকুলেশন করলে 10 টু দি পাওয়ার -3 মাইনাস প্লাস বলা যায় 9। তাহলে ক্যালকুলেশন যদি করি তাহলে 10 টু দি পাওয়ার 6 আসে। তাহলে আমরা বলতে পারি 1 মিলি 1 ন্যানো এর 10 টু দি পাওয়ার 6 গুণ। দেখছেন কত ইজি, খুব বেশি যে কঠিন কনভার্ট সিস্টেম এমন না কিন্তু। পরবর্তীতে আপনাদের একটা প্রশ্ন আমরা রাখছি প্রকৌশলী বই থেকে, এই সব প্রশ্নগুলো কিন্তু প্রকৌশলী বই থেকে রাখা। টেরার সূচক কি, টেরার সূচক কি? দেখেন এখানে টেরার সূচক হলো পাওয়ার 12, এইটার আমরা সূচক বলি 10 টু দি পাওয়ার 12। তাহলে টেরার সূচক হলো 12, টেরার সূচক কত 12। 100 টেরামিটার সমান সমান কত ন্যানোমিটার, 100 টেরামিটার সমান সমান কত ন্যানোমিটার, এইটা আমাদের বের করতে বলছে। এখন এই টাইপের কোনো কিছু যদি আসে যে 100 টেরামিটার সমান সমান কত ন্যানোমিটার, 1 পিকো সমান সমান কত সেন্টি, 10 মিলি সমান সমান কত পিকো, এই টাইপের কোনো কিছু যদি আসে তাইলে আমরা কি করব, এটা একটা প্রশ্নের বিষয়। আমরা তো একটা বুঝলাম যে কত গুণ, এইটা যদি বলা থাকে তাহলে প্রথমটারে পরেরটা দিয়ে ভাগ দিব। আর যদি এমনটা বলা থাকে যে 100 টেরা মানে 100 টেরা সমান সমান কত ন্যানো, 1 পিকো সমান সমান কত সেন্টি, 10 মিলি সমান সমান কত পিকো, এই টাইপের যদি কোনো কিছু লেখা থাকে তাহলে আমার করতে হবে কি, এইখানে প্রথমে যেটা থাকবে 100 টেরা, টেরারে আমরা ন্যানোতে কনভার্ট করতেছি, টেরারে ন্যানোতে কনভার্ট করতেছি। তাহলে টেরাটা থাকবে উপরে আর ন্যানো থাকবে নিচে। এইখানে বুঝছেন পি করে সেন্টিতে কনভার্ট করতেছি, তাহলে পিকো থাকবে উপরে, সেন্টি থাকবে নিচে। দেখেন মিলেরে আমরা পিকোতে কনভার্ট করতেছি, তার মানে মিলি থাকবে উপরে, পিকো থাকবে নিচে। ক্লিয়ার? এই টাইপের কোন লেখা থাকলে তাহলে 100 টেরামিটার, তাহলে 100 কিন্তু একটা কনস্ট্যান্ট, মানে 100 জায়গায় আমরা 100 রাখলাম। 100 নিয়ে আমাদের এখন আপাতত কোনো মাথা ব্যথা নাই। আমরা কি করব, টেরাডারে ন্যানোতে রূপান্তর করব। তাহলে টেরার মান কত, টেরার মান কিন্তু 10 টু দি পাওয়ার 12 আমরা জানি, 10 টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই নিব কিসে, ন্যানোতে, টেরা থেকে ন্যানোতে নিচ্ছি। তাহলে ন্যানোর মান কত আমরা দেখি তো, ন্যানোর মান 10 টু দি পাওয়ার 19, 10 টু দি পাওয়ার -9, 10 টু দি পাওয়ার -9। তাহলে আমরা ন্যানোর মানটা বসাইলাম। তাহলে এইটার যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে দেখেন 100 ইন্টু দুইটা 10-এর ভিতরে একটা 10 আমরা কমন নিতে পারবো। এইখানে 12-র জায়গায় 12 থাকলো, এই ভাগের পরিবর্তে আসবে বিয়োগ, আর এইখানে পরের মানটা থাকতেছে -9। আপনি যদি ক্যালকুলেশন করেন এইটারে তাহলে 100 ইন্টু আপনি বলতে পারবেন 100 ইন্টু 10 টু দি পাওয়ার 12, এখান থেকে মাইনাস প্লাস হয়ে যাবে 9। তাহলে আপনি বলতে পারবেন 100 ইন্টু 10 টু দি পাওয়ার 12 আর 9 কত, 12 আর 9 কিন্তু আমাদের আসতেছে অলমোস্ট 21। তাহলে আমরা বলবো 100 ইন্টু 10 টু দি পাওয়ার 21 এটার উত্তর। ক্লিয়ার ব্যাপারটা? 100 ইন্টু 10 টু দি পাওয়ার 21। তাহলে দেখেন আপনার কনভার্ট সিস্টেম যদি আপনি জানেন তাহলে আপনার জন্য কতটা ইজি। তাহলে আপনার কি করতে হবে, এখন পরবর্তীটা যদি করেন তাহলে আরো ইজি হবে। যেমন পিকো থেকে 1 পিকো সমান কত সেন্টি, তাহলে পিকো থেকে আমরা সেন্টিতে নিচ্ছি নাকি। তাহলে পিকো থেকে যদি সেন্টিতে নেই তাহলে পিকোর মান কত আমরা জানি, পিকোর মান কিন্তু আমরা জানি অলমোস্ট, পিকোর মান কিন্তু আমরা জানি এক্সাভেটার টেরা গিগা মেগা কিলো হেক্টোটেকা ডেসিসেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো। পিকোর মান কিন্তু জানি আমরা 10 টু দি পাওয়ার -12। তাহলে 10 টু দি পাওয়ার -12
10⁻12 ডিভাইডেড বাই পিকো থেকে আমরা নিচ্ছি সেন্টিতে, তাহলে সেন্টির মান কত? সেন্টির মান 10⁻²। 10⁻²। আপনি যদি ক্যালকুলেশন করেন আপনার তো প্রথমে দিতে হবে 10⁻12 ভাগ থাকলে মাইনাস, পরের সাইন দিয়ে কত? -2। তাহলে আপনি ক্যালকুলেশন করলে এখানে পাবেন 10⁻12 মাইনাস প্লাস 2। অলমোস্ট আপনি ক্যালকুলেশন করলে পাচ্ছেন 10⁻−10। তাহলে আপনি বলতে পারেন 1 পিকো সমান 10⁻−10 সেন্টি। পরবর্তীটা 10 মিলি এম্পিয়ার। দেখেন 10 নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আপনি মিলিরে নিচ্ছেন পিকোতে, তাহলে আপনি কি করবেন? মিলির মানটা উপরে রাখবেন, ডিভাইডেড বাই পিকোর মানটা নিচে রাখবেন। তাহলে মিলির মান তো আপনি জানেন 10⁻3, তাহলে আপনি কি করলেন? 10⁻3 দিলেন, ডিভাইডেড বাই পিকোর মান আপনি কিন্তু জানেন 10⁻12, তাহলে আপনি দিলেন 10⁻12। তাহলে আপনি 10 ইন্টু, এখন এই দুইটা 10-এর ভিতরে একটা 10 কমন নেন, আপনি কমন নিলে পরে আপনার এখানে থাকতেছে কি? এটার পাওয়ার -3, এই ভাগের পরিবর্তে দিতে হবে মাইনাস, আর পরবর্তীতে থাকতেছে -12। এটার যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে আপনি বলতে পারেন 10 ইন্টু 10⁻−3, আর মাইনাস হবে প্লাস এখানে 12। তাহলে ক্যালকুলেশন করলে আপনি বলবেন 10 ইন্টু 10⁻9, কারণ 12তে গুণে যদি 12তে গুণে 3 চলে গেলে থাকবে 9, যেহেতু বড়টার সাইন প্লাস, এই কারণে প্লাস আসবে। দেখেন কনভার্ট সিস্টেমটা আসলে খুব বেশি কঠিন এমনটা বলা যাবে না, কনভার্ট সিস্টেম ইজি আছে। আপনি যদি থিওরিটা বুঝেন তাহলে আপনার এখন যে কনভার্টই দেখ না কেন আপনি 100% পারবেন। এই থিওরি অনুযায়ী আপনি বইটা খুলেন, প্রকৌশলী বই বা যে কোনো বই, কনভার্ট সিস্টেমের ম্যাথগুলো করেন, দেখেন যে সবগুলো মিলে যাবে ইনশাল্লাহ। তো একটু সময় দিয়ে অবশ্যই ট্রাই করেন, তাহলে মিলবে। আর যদি কারো কোনো কনভার্টের সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি সলিউশন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আর যারা অ্যাডমিশনের জন্য আসি বা আমার সাথে যারা যুক্ত আছি, তারা যদি কেউ অ্যাডমিশনের স্টুডেন্ট থাকে তাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো ফলো করার জন্য বলবেন। তাহলে দেখবেন যে আসলে ওদের জন্য যেই বিষয়গুলো খুব বেশি কঠিন, যেগুলো মুখস্থ করা লাগবে, সেগুলো তো ভাই আর আমি দিব না, আমি দিব যেগুলো কঠিন, যে টপিকগুলো কঠিন, ম্যাথ বলেন, ফিজিক্স বলেন, এরগুলো ভিডিও আপনার যারা ছোট ভাই ব্রাদার আছে তারা অবশ্যই আমার কাছ থেকে পাবে এবং ইনশাল্লাহ উপকৃত হবে। তো আজকে এই পর্যন্তই থাকবে। সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।